একটা ব্যয় সংকোচন করা সরকারের মাথায় থাকা উচিত যে আমি ব্যয় সংকোচ করব। ব্যয় সংকোচ বলতে কোনটা, যেটা আমি প্রাইভেট সেক্টর দিয়ে করাতে পারি সেটা আমি করব না। বেস্ট এক্সাম্পল দেখেন আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভর্নমেন্টের কোনো বাজেট খরচ হয়নি, তার মানে দেয়ার আর স্ট্র্যাটেজিস। আপনি হসপিটাল বানাচ্ছেন, দেখেন আপনি হসপিটালগুলো আছে, আপনি বলতে পারতেন যে হসপিটালে তুমি যদি ইনভেস্ট করো আমি তোমার কাছ থেকে ট্যাক্স কম রাখবো, কিন্তু বিনিময়ে তুমি ওয়ার্ড রাখবা যাতে ওখানে গরিব লোকগুলো চিকিৎসা নিতে পারে। তার মানে আমি সরকারের সাধারণ লোকের জন্য ব্যবস্থা করছি, কিন্তু আমার কোনো খরচ নেই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সো স্ট্র্যাটেজিক গেমগুলো করতে হবে। আমরা সব জায়গায় মনে করছি সরকারকেই করতে হবে, সরকার সরকার ইজ এ ইনএফিশিয়েন্ট অর্গানাইজেশন। এই সেন্সে সরকারের অনেক অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমি একটা জিনিস কিনতে যাই, প্রাইভেট সেক্টর যেভাবে জিনিসটা কিনে ফেলবে সরকার সেভাবে কিনতে পারবে না, যার জন্য টিসিবির সাথে কম্পিটিশনে বিজনেসম্যানরা লাভবান হয়। কারণ টিসিবি যখন কোনো প্রোডাক্ট কেনে তাকে টেন্ডার প্রসেস দিয়ে যেতে হবে, এবং আমরা সবাই জানি যে আমি যদি খুব সহজ এক্সাম্পল দিই, আপনি একটা কম্পিউটার কিনতে যান, টিসিবির মাধ্যমে আপনার অফিস থেকে কিনলে যে দাম হবে আর আমি নিজে কিনলে একই দাম হয় না। বলে কেন? বলে এটা হচ্ছে প্রসেস অফ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। যখন আমি ট্রান্সপারেন্সি বাড়াইতে চাইবো তখন অনেকগুলো রেগুলেটরি স্ট্রাকচার আসে, এই জন্য কস্ট বেড়ে যায়। বিজনেসম্যানরা জানে যে টিসিবি যদি ইম্পোর্ট করে সে যে দামে বিক্রি করবে লস না করে, তাতে আমার 25% প্রফিট থেকে যাবে। এই জন্য টিসিবি ইম্পোর্টকে কেউ ভয় পায় না, বলে না এটা খারাপ না, কারণ সরকারের এই এফিসিয়েন্সি আনতে পারবেন না। সরকারের কতগুলো রেগুলেটরি রুলস আছে। সুতরাং সরকারের ক্ষেত্রে ব্যয় সংকোচনটা ইম্পর্টেন্ট। যে ব্যয় সংকোচন বলতে আমি না করতে বলছি না, আমি বলছি স্ট্র্যাটেজিক মুভ করা, যে কোন খরচটা আমি প্রাইভেট সেক্টরকে দিয়ে দিতে পারি। সরকারের অনেক দায় এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি এনজিওরা করতে পারে। দরিদ্র মানুষকে সহায়তা করা, আপনি নিজে খরচ করতে যান না, মোর এফিশিয়েন্ট আপনি এনজিওদেরকে দিয়ে দেন। সরকারি অফিস বের করতে যাবেন, আপনার খরচ 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যাবে। বলে কেন? বলে সরকারের প্রসেসের মধ্যেই এফিসিয়েন্সি নেই। আপনি একটা অফিসে 10 জন অফিসার থাকলে সাথে 50 জন সাপোর্টিং স্টাফ লাগে, প্রাইভেট সেক্টর তো এটা করবে না। সুতরাং আপনি সেভাবে চেঞ্জ করেন। সুতরাং ওই এক ধরনের চিন্তার পরিবর্তন আনতে হবে। সব যদি সরকার করতে যায় এই খরচ বাড়বে আর আয়টা পাবেন। আর আয়ের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাক্স রেটগুলোকে রেশনালাইজ করা। আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখেন একটা দেশে 26 লক্ষ করদাতা, 26 লক্ষ করদাতা দিয়ে এত বড় ইকোনমি রান করবেন? হবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে করদাতার সংখ্যা বাড়াইতে হবে। তাহলে সংখ্যা বাড়ানোর পদ্ধতি কি? আমরা এখনও সবাই জিজ্ঞাসা করি, আপনি বা আমি যখন আলোচনা করি সব বলি কর জিডিপি রেশিও কত। ট্রু, এটা ইম্পর্টেন্ট এন্ড পয়েন্ট, কিন্তু করদাতার সংখ্যা কত % বাড়ছে প্রতি বছর সে সংখ্যা জিজ্ঞাসা করছি না। করদাতার সংখ্যা না বাড়লে আপনি কি করবেন? যারা কর দেবে তাদের উপরে চাপ দেবেন। কর কারা দেয়? যারা এফিশিয়েন্ট, যারা ইনকাম বেশি করে। ট্রু, তাদের আপনি চাপ দেবেন, তার ভালো কর তাদেরকে নেবেন, কিন্তু আপনি যখন চাপ দিতে থাকবেন তখন সে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজে হেরে যাবে। সে বলবো আমি যদি আমার বিজনেসটাকে সিঙ্গাপুরে রেজিস্টার করতে পারি তাহলে কর কমে যাবে। বিজনেসম্যান চট করে বিজনেসটাকে দেশের বাইরে নিয়ে চলে যাবে।